নমস্কার, আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। কার্তিকের এক কুয়াশা মাখা ভোরে আমরা বেরিয়ে পড়েছি শ্রীধাম নবদ্বীপের উদ্দেশ্যে। চলে এসেছি বালি স্টেশনে। এখান থেকেই ৫টা ৫২ কাটোয়া লোকাল ধরে আমরা নামব বিষ্ণুপ্রিয়া হল্টে। সকাল সকাল খবরের কাগজও প্রস্তুত হচ্ছে শহর কলকাতার ঘরে ঘরে পৌঁছানোর জন্য। নমস্কার, আমি দেবশ্রী চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি নবদ্বীপের উদ্দেশ্যে। এখন চলেছি নবদ্বীপে, আপনারাও সঙ্গে থাকুন, ঘুরে দেখব শ্রীধাম নবদ্বীপ। বেশ কয়েকটি পর্বে ভাগ করে দেব আমাদের নবদ্বীপ ধাম ঘুরে দেখার ভিডিওগুলো, কারণ শ্রীধাম নবদ্বীপে দর্শনীয় স্থান অগণিত। সবকটি স্থান একই সাথে এই ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই এই পর্বে আপনাদের দেখাবো শ্রীধাম নবদ্বীপের ধামেশ্বরী প্রৌঢ় মায়া বা পোড়া মাতাকে। তারই সাথে সাথে দেখাবো মা ভবতারিণী ও ভবতারণ শিব মন্দির, এবং শোনাবো এক অদ্ভুত কাহিনী, কিভাবে একটি গণেশ মূর্তি পরিবর্তিত হয়ে গেল মা কালীর মূর্তিতে। তাহলে সঙ্গে থাকুন, আমার সঙ্গে ঘুরে দেখবেন শ্রীধাম নবদ্বীপ। ট্রেনের জানলার বাইরে কুয়াশা মাখা ভোরে এই সবুজের হাতছানি আমায় ভীষণভাবে মুগ্ধ করে। কাটোয়া লোকালে উঠলেই আমার মতো কারা কারা অপেক্ষায় থাকেন সোমরা বাজারের বিখ্যাত এই মিষ্টি মোহন ভোগ বা ক্ষীরমোহনের, তারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। বাইরের দিগন্ত বিস্তৃত ধানক্ষেত কুয়াশার চাদরে মোড়া, কি অপূর্ব এই দৃশ্য, কি ঘন কুয়াশায় ঢেকে আছে চারিদিক। দাদা দিদি ভাই, এটা টিয়া পাখি, ময়না পাখি, পায়রা পাখি, লাল পাখি, সাদা পাখি, সবুজ পাখি, নীল পাখি, হলুদ পাখি। ওই দেখুন কারা অপেক্ষা করছে জানলার বাইরে। ট্রেনে যেতে যেতে যদি কেউ বাদাম বিস্কুট ছুঁড়ে দেয় ওদের দিকে, তারই অপেক্ষায় থাকে ওরা। দেখতে দেখতে কখন যে ট্রেনে ঘন্টা ২-১ পথ পেরিয়ে এলাম বোঝাই গেল না। অবশেষে আমরা চলে এসেছি বিষ্ণুপ্রিয়া হল্টে। সকালে নরম রোদ গায়ে মেখে আমরা এখন চলে এসেছি বিষ্ণুপ্রিয়া হল্টে। কুয়াশা মাখা সকাল ছিল আজকে। যখন ট্রেনে করে আসছিলাম তখন দেখলাম যে দুদিকে একটু ঘন কুয়াশার চাদরে মোড়া চারিদিক। তো এইরকম দৃশ্য উপভোগ করতে করতে এখন চলে এলাম বিষ্ণুপ্রিয়া হল্টে। এরপর আমরা ধীরে ধীরে নবদ্বীপ ঘুরে দেখব। এই কার্তিক মাসে শ্রীধাম নবদ্বীপ আসা অতি পুণ্যের। তো আমরা ঘুরে দেখব, আপনারাও সঙ্গে থাকুন। স্টেশন থেকে একটি টোটো ভাড়া করে আমরা এখন চলেছি পোড়ামাতলার উদ্দেশ্যে। আপনারাও যারা এই টোটো ভাড়া করবেন, মোটামুটি 10 টাকা করে নেয় জনপ্রতি। তো এই টোটো করেই আপনারা একেবারে পোড়ামাতলার সামনে গিয়ে পৌঁছতে পারবেন। পোড়ামাতলার ঠিক সামনেই রাস উৎসবের জন্য মহিষাসুর মর্দিনীর বিশাল প্রতিমা তৈরি হচ্ছে। সম্ভব হলে নবদ্বীপের রাসের এই প্রতিমাগুলো ঘুরে দেখাবো আপনাদের।
এবার রওনা দিলাম মায়ের মন্দিরের দিকে। পোড়ামাতলার মন্দিরের একেবারে সামনেই বসে অনেকগুলো ফুল এবং মিষ্টির দোকান। মাকে পুজো দেওয়ার জন্য এখান থেকেই আপনারা ফুল এবং মিষ্টি নিয়ে পুজো দিতে পারেন। এই হলো নবদ্বীপের ধামেশ্বরী পোড়ামাতা বা প্রৌঢ়মায়া বা পোড়ামা। নামের অনেক রকম পরিবর্তন এসেছে, কারণ এই মাও যে অনেক অনেক প্রাচীন, প্রায় 1000 বছরের অধিক প্রাচীন এই মা বলে বিশ্বাস করেন নবদ্বীপবাসীরা। ভগবান শ্রীহরি নারায়ণ অবতার নেবেন এই ধরাধামে, তাই তার পূর্বেই দেবী যোগমায়া তার লীলাক্ষেত্র প্রস্তুত করে রেখেছিলেন এই নবদ্বীপে। বর্তমান নবদ্বীপ শহরের প্রায় মাঝামাঝি স্থানে বহু প্রাচীনকাল থেকেই একটি বিশাল বটগাছ রয়েছে। ভক্তরা মনে করেন যোগমায়া দেবী নবদ্বীপে এই প্রৌঢ়মায়া রূপে ভগবানের লীলা দর্শনের জন্য বহুকাল থেকেই এখানে রয়েছেন। নবদ্বীপ ধাম মাহাত্ম্যে বলা হয়েছে, প্রৌঢ়মায়া গৌরদাসী অধিষ্ঠাত্রী দেবী, সর্বযুগে এই স্থানে থাকে গৌর সেবী। পোড়ামা বা পোড়ামাতা এই নামটি নিয়েও অনেক মতভেদ আছে। কেউ কেউ মনে করেন এই অঞ্চলটি পুড়ে যাওয়ার কারণে এরকম নাম পোড়ামা। তবে বেশিরভাগেরই মত এই নবদ্বীপ শহরকে একটা সময় বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড। বহু পণ্ডিত জ্ঞানী গুণী মানুষের বাস ছিল এই নবদ্বীপে। এই বৃহৎ বটগাছ তলায় চলত পঠন পাঠন, বিভিন্ন তর্ক সভা, জ্ঞানীগুণী মানুষদের আনাগোনা ছিল এখানে। সেই কারণেই পড়া থেকেই এই অপভ্রংশ হয়ে পোড়া মা কথাটি এসেছে। তবে সকলেই এক বাক্যে স্বীকার করেন দেবী এখানে খুবই জাগ্রত। স্থানীয় মানুষ থেকে দূর দূরান্তের মানুষ সকলেই আসেন মায়ের কাছে মানত করতে, তাদের প্রার্থনা জানাতে, ভক্তি ভরে প্রণাম করেন মাকে। বিশাল বটবৃক্ষের শাখা প্রশাখা ছড়িয়ে আছে চারিদিকে, এবং সেই স্থানটি বাঁধিয়ে দিয়ে মন্দিরের মতো আকার দেওয়া হয়েছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন কত ভক্ত তাদের মানত জানিয়েছেন। আপনারাও আমার সাথে মনে মনে প্রদক্ষিণ করে নিন মায়ের গর্ভগৃহের চারিদিক এবং প্রার্থনা জানান মায়ের কাছে, প্রণাম নিবেদন করুন মাকে। সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন নবদ্বীপের অতি জাগ্রত এই পোড়ামা। পোড়ামায়ের মন্দিরের
এক পাশে রয়েছে মা ভবতারিণীর মন্দির এবং অপর পাশে রয়েছে ভবতারণ শিবের মন্দির। আমরা দুটিই দর্শন করব। এখন যাচ্ছি মা ভবতারিণীকে দর্শন করতে। ওই একই বটবৃক্ষের ডালপালা চারিদিক দিয়ে ঘিরে রয়েছে মা ভবতারিণীর এই মন্দিরটিকেও। মূর্তিটি কিন্তু সাধারণ কালী মূর্তির থেকে বেশ খানিকটা আলাদা। একটু লক্ষ্য করলে দেখা যায় মা ভবতারিণী এখানে শিবের উপরে দাঁড়িয়ে নেই, বরং তিনি বসে আছেন এবং শিবও আড়াআড়িভাবে শুয়ে নেই, শুয়ে আছেন সোজাসুজিভাবে। কি অদ্ভুত এই মূর্তি! এই অদ্ভুত বা আলাদা হওয়ার কারণ, এই যে মূর্তিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মূর্তিটি কিন্তু প্রথম থেকেই মা কালীর মূর্তি ছিল না। মূর্তিটি ছিল গণেশের মূর্তি। কি করে গণেশ মা কালীতে রূপান্তরিত হয়ে গেল সেই কাহিনীটি শোনাবো। বহু যুগ আগের কথা। নদিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদারের পুত্র রাঘবরাম মজুমদার গঙ্গার পাশে একটি বিশাল মন্দির প্রতিষ্ঠা করে গণেশ দেবতাকে স্থাপন করেন। সেটি আনুমানিক 1669 খ্রিস্টাব্দ। তারপরে তিনি মারা যান এবং এর প্রায় 100 বছর পরে 1760 খ্রিস্টাব্দে যখন নদিয়ার সিংহাসনে মহারাজা কৃষ্ণচন্দ্র রয়েছেন, সেই সময় গঙ্গায় সাংঘাতিক এক বন্যা আসে। এই বন্যার ফলে গঙ্গায় ভাঙন ধরে এবং মন্দিরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেই কারণে মন্দিরের বিগ্রহগুলোকে আলাদা স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে যখন এই বিগ্রহগুলো আবার পুনঃপ্রতিষ্ঠা করার সময় আসে, তখন সিদ্ধান্ত বাগীশেরা বাধা দেন। তারা বলেন যে অনেকের হাত লেগে মন্দিরের এই বিগ্রহগুলো সূচিতা নষ্ট হয়েছে, তাই তাকে পুনঃপ্রতিষ্ঠা করার আগে এই গণেশ দেবতাকে 12 বছর মাটির নিচে রেখে শুদ্ধ করতে হয়। সেই কথা মতোই সবকিছু করা হয়। এরপর সিংহাসনে বসেন কৃষ্ণচন্দ্রের নাতি গিরিশচন্দ্র। তিনি মূর্তি তোলার আদেশ দেন। সবকিছু করা হয়, কিন্তু বিপত্তি হয় গণেশের মূর্তিটি তোলার সময় তার সুঁটটি যায় ভেঙে। এমতো অবস্থায় নানা রকম জল্পনা কল্পনা, সিদ্ধান্ত, তর্ক বিতর্কের পর বিধান দেওয়া হয় যে এই গণেশের মূর্তিটিকে পরিবর্তন করে দেওয়া হবে মা ভবতারিণীর মূর্তিতে, তাহলেই সবকিছু শুদ্ধি হয়ে যাবে। সেই থেকেই মা ভবতারিণী এখানে প্রতিষ্ঠিত। এরপর আমরা যাব ভবতারণ শিব মন্দিরের উদ্দেশ্যে। 1669 খ্রিস্টাব্দে মহারাজা রাঘবরাম গণেশ মূর্তির সাথে সাথে একটি বিশাল আকৃতির শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। নামকরণ করেন রাঘবেশ্বর শিব। 1760 সালের ভীষণ বন্যার পরে মন্দির সাংঘাতিকভাবে যখন ক্ষতিগ্রস্ত হলো, তখন গণেশ মূর্তিটিকে উদ্ধার করা গেলেও শিব মূর্তি সহ বাকি মন্দিরটি কিন্তু নিমজ্জিত ছিল গঙ্গাবক্ষে। প্রায় 65 বছর পরে রাজা গিরিশচন্দ্র যখন মা ভবতারিণীকে পুনঃপ্রতিষ্ঠা করলেন মন্দিরে, তখন সেই সময় শিবলিঙ্গটিকে তুলে নিয়ে এসে মন্দিরে তিনি পুনঃপ্রতিষ্ঠা করেন। 8 কোণা ছাদ বিশিষ্ট এই ধরনের শিব মন্দির বাংলায় সত্যিই বিরল। সম্ভবত এই একটি 8 কোণা ছাদ বিশিষ্ট শিব মন্দির রয়েছে পুরো বাংলায়। যদি আপনাদের জানা থাকে এই ধরনের আরও কোনো শিব মন্দির রয়েছে, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তবে এই মন্দিরটিকেও ঘিরে রেখেছে চারিদিক থেকে ওই সুবিশাল বটবৃক্ষ। এরপর আমরা সন্ধেবেলা আরেকবার এসেছিলাম এই পোড়া মায়ের কাছে, কারণ এই সময় খুব সুন্দরভাবে ঘরটিকে দর্শন করা যায়। ফুলগুলো সরিয়ে নেওয়া হয়। সকালে যেভাবে আপনারা দর্শন করেছিলেন তখন ঘটে প্রচুর ফুল থাকায়
আসল যে ঘরটি সেটিকে দর্শন করা হয়নি। সেই কারণে এখন যখন ফুলগুলো সব সরিয়ে নেওয়া হবে তখন আপনারা খুব সুন্দর করে ঘরটিকে দর্শন করতে পারবেন। ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন আপনার মতামত, শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও আমার এই পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই আগামীতে কোনো ভিডিও দেব সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তার নোটিফিকেশন আপনাদের কাছে। সকলে খুব ভালো থাকবেন। ফিরে আসবো নতুন একটি ভিডিও সাথে নিয়ে।